আজকের ইলিশটা কি সুন্দর ভেসেছে, একদম খাঁটি সর্ষের তেলে ভাজা। ধনু ছেলে খুব সুন্দর মাছ দিয়ে গেছে, বাবু নিশ্চয়ই খুব খুশি হবেন। ইস, মা ঠাকুরন থাকলে বলতেন, মিথিলা আরো দুখানা ভাজা ইলিশ দে তো, খেয়ে মনটা জুড়োই। হোমা, হোমা, ওটা কে? কে ওখানে? হোমা, কে গো তুমি? না 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 না, তুমি তুমি কেন এসেছো? আমি কিচ্ছু করিনি মা ঠাকুরন, তুমি কি আমার ওপর রাগ করেছো? আমি একটাও ইলিশ ভাজা খাইনি, বিশ্বাস করো। হ্যাঁ, পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে যে জমিদার বাড়িতে ভূত আছে। রাতের বেলা কালো বুড়িকে দেখা যাচ্ছে। যত সব সব দোষই মিথিলার। লোকজনের মনেও ভয় ধরিয়ে দিয়েছে। এমন হতে থাকলে তো খুব বিপদ। অসম্ভব, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। কাল রাতে যা দেখেছি, ও মা গো মা। এই মিথিলা, কি হয়েছে তোর? সারা রাত ভয় পেয়ে কান্নাকাটি করলি, এখনো পেপি করে কাঁদছিস? ভূত কিছুই করেনি, তাতেই তোর এই অবস্থা। আর করলে কি করতিস কে জানে। গিন্নিমা, গিন্নিমা বিশ্বাস করুন, কাল রাতে গাছের নিচে মা ঠাকুরন দাঁড়িয়েছিলেন কালো শাড়ি পরে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আর জ্ঞান ফেরার পর দেখি থালার সব মাছ উধাও। কোনো ভিখিরি বুড়ি হবে হয়তো, তোর মাছগুলো চুরি করে নিয়ে গেছে। না গো গিন্নিমা, এই বাড়িতে ভিখিরি কোত্থেকে আসবে? মা ঠাকুরন তো ইলিশ খেতে খুব ভালোবাসতেন, তিনি নিশ্চয়ই ফিরে এসেছেন। আমি আমি আর এখানে থাকবো না গো গিন্নিমা, আমার কিন্তু খুব ভয় করছে। চুপ কর পাগলি, ভূত প্রেতের গল্প করে সবাইকে ভয় দেখাচ্ছিস? তোর মাথায় ভূত ঢুকেছে ভালো কথা। চুপচাপ মাথার ভূত মাথায় নিয়ে বেরিয়ে যা, এই বাড়িতে আর কখনো পা দিবি না। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। হয়েছে, তোর সত্যি কথা তুই বিশ্বাস করে বসে থাক। ভূতের ভয় দেখিয়ে লোকজনের কাজকর্ম সব শিখে তুলে দিয়েছিস। নিজে কাজ করবি না তো ভালো কথা, অন্যের কাজ কেন নষ্ট করছিস? যা, কোন চুলোয় যাবি যা। ওরে বাবারে, আমি পালাই। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোকে সেটিয়ে তোর জমিদার বাড়ি যাওয়া বার করবো আমি। অভি কোথায় পালাচ্ছে দিদি? ছেলেটাকে সারাদিন মারো কেন বলো তো? সুখে মারি, কপালে তো অনেক সুখ, তাই ওকে ধরে ধরে মারছি। রাতের বেলা কালো বুড়িকে লোকে জায়গায় জায়গায় দেখছে, সবাই বলছে উনি নাকি জমিদারের মায়ের আত্মা। আর আমার ছেলেটা এমন গারুল যে ওই জমিদার বাড়ির বাগানের ঘাস কাটার কাজ নিতে চায়। ভালো তো, কিছু টাকা তো হাতে আসবে। যদিও জমিদার তার কর্মচারীদের ঠিকমতো বেতন দেন না, আমি পাহারাদারের চাকরি করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝেছি। কষ্ট তো কষ্ট, এর উপর বেতন কম। বেতনের নিকুচি করি, টাকার চাইতে জান বড়। ভূতের হাতে জান খোয়াবো নাকি? ঘরের একটা কুটো হাতে নাড়েন না, উনি আবার ঘাস কাটার কাজ করবেন। সত্য সব। হ্যাঁ, তা ঠিক বলেছ। জমিদারের আশেপাশে এখন না যাওয়াই ভালো। শুনলাম অনেকেই নাকি কাজ ছায়া দিচ্ছে। হ্যাঁ, গত সপ্তাহে তো মিথিলা কাজ ছেড়ে ছুটে এলো। আরও নতুন খবর শুনে এসেছি তো, জমিদারের ব্যবসার হিসাবরক্ষক কালু নাকি কাল রাতে কালো বুড়িকে দেখেছে, দেখেই ভয়ে অজ্ঞান হয়ে গেছে। কি বলছিস? কি সাংঘাতিক ব্যাপার! তবে আর বলছি কি, জ্ঞান ফেরার পর কালু দেখে কারবারের টাকার বাক্স একদম খালি, সব টাকা গায়েব। তাহলে তো সত্যিই মা ঠাকুরনের আত্মা ঘুরছে। লোকে তো বলে জমিদার বাবু নাকি মায়ের শান্তির জন্যে
কোনো দান ধ্যান করেন না, তাই মা ঠাকুরুনি হয়তো রেগে মেগে টাকাগুলো গায়েব করে দিয়েছেন। আরে ছাড় তো, আমার তো মনে হয় চোরের কাজ। অজ্ঞান হওয়ার সুযোগে সব নিয়ে পালিয়েছে, আর কালু বেটা তো চাকরি গেছে। কিন্তু রাতে যে সবাই কালো বুড়িকে দেখছে, তিনি কি সত্যিই মা ঠাকুরন? কি জানি, সবাই তো মনে করছেন তিনি মা ঠাকুরনি। উনি জমিদার হুজুরের ওপর হয়তো কোনো কারণে অসন্তুষ্ট, তাই বারবার জমিদার বাড়ির আশেপাশেই দেখা দিচ্ছেন। ওনাকে নাকি পুরনো জমিদার বাড়িতেও ঘুরঘুর করতে দেখা গেছে। তাই নাকি? তাহলে তো ওইদিকে যাওয়া যাবে না, বুঝলি? এই জমিদারগুলোর ঘরে টাকা পয়সা থাকলে কি হবে? আসলে এদের জীবনটাই অভিশপ্ত। সারা গ্রামে শুধু কালো বুড়ির গল্প। লোকে নাকি রাতের বেলা কি এক কালো বুড়ি দেখছে আর বলছে আমি নাকি মায়ের আত্মার শান্তির জন্যে একটা পয়সাও খরচ করিনি, কোনো দান দাক্ষিণ্য করিনি, তাই নাকি উনি শান্তি পাচ্ছেন না। এইসব কথা শুনতে কি ভালো লাগে? বাবা, আমায় ডেকেছো? হ্যাঁ, সারাদিন কোথায় কোথায় থাকিস, দরকারের সময় তোকে পাওয়া যায় না। না মানে আমি তো... যাগ্গে, কালো বুড়ির খবর শুনেছিস তো? লোকে কোত্থেকে এইসব দেখে বলতো? বাবা, আমিও শুনেছি। সবাই বলে ওটা নাকি দাদিমার আত্মা, চেহারা নাকি দাদিমার মতো। যেটাই হোক, তুই ব্যাপারটা খেয়াল রাখবি। কোন রাতে কোনো কালো বুড়িকে দেখলে সাথে সাথে আমাকে জানাবি। বাবা, আমি তো রাতে ঘুমিয়ে থাকবো, কালো বুড়িকে দেখবো কি করে? রাতে জেগে থাকবি, দিনে ঘুমাবি। তুই তো দিনে এমন রাজকার্য করিস না যে রাতে জেগে থাকতে পারবি না। বাবা, আমি দিনে ঘুরে বেড়াই, আমি না গেলে আমার বন্ধু বান্ধবরা মন খারাপ করবে। হ্যাঁ, ওই বন্ধু বান্ধবী তো যত নষ্টের গোড়া। নিজেরা কোনো কাজ করে না, তোকেও অকর্মার ঢেকি বানিয়েছে। আমার কোন উপকারটা তুই করিস বলতো? বন্ধু বান্ধব নিয়ে মজা করা ছাড়া তোর আর কোনো কাজ নেই? না শিখিস জমিদারি, না শিখিস কারবারের কাজ, নিজেও কিছু করিস না। সারা দিন তোর শুধু আনন্দ ফুর্তি। না বাবা, আমি তো কি? তুই বল, তুই আমার কোন কাজে সাহায্য করিস? বড়বাবু, এই, তুমি এখন এসেছো কেন? কি চাও? না মানে বড়বাবু, অনেক দিন ধরে বলছিলাম আমার বেতনটা যদি একটু বাড়িয়ে দিতেন, সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে বড়বাবু। তোমাকে তো বলেছি বেতন বাড়াবো, প্রতি মাসে তো সেটা মনে করিয়ে দেবার দরকার নেই। না মানে প্রায় 1 বছর তো হলো, আপনি বলেছিলেন বেতন কিছু বাড়িয়ে দেবেন, তাই। তোমাদের নিয়ে আর পারি না। কাজের কাজ তো কিছুই করো না। কালো বুড়ির উৎপাতে আমার জমিদারির কাজকর্ম ছেড়ে সবাই চলে যাচ্ছে। পাহারা ঠিকমতো দিলে কালো বুড়ি ঢোকে কোন দিক দিয়ে? তোমার বেতন বাড়াবো কি উল্টো আরো কমিয়ে দেওয়া উচিত? বাবু, আমি তো ঠিক মতো কাজ করি। যেদিন কাজের লোকটা কালো বুড়িকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, সেদিন তো আমি ছিলাম না বাবু। কালো বুড়িকে তো আমি এখনো দেখিনি, দেখলে নিশ্চয়ই বাধা দিতাম। হয়েছে হয়েছে, তোমরা যে কত কাজের মানুষ আমার জানা আছে। যাও, তোমার বেতন আমি বাড়াবো না। পোষালে কাজ করো, না পোষালে চলে যাও। না না হুজুর, এত বছর আপনার নুন খেয়েছি, এখন আর কোথায় যাব? আচ্ছা হুজুর, ঠিক আছে। কাজের বেলায় নেই, টাকার বেলায় মহাশেয়ানা। আর তোকে কি বললাম বুঝেছিস? তুই খেয়াল রাখবি কিন্তু। কিন্তু বাবা, আমি তো আমার বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে যাচ্ছি। 7 দিনের জন্য বজরা ভ্রমণের আয়োজন করেছি আমরা। তোমার কাছে তো সেই জন্য কিছু টাকাও চেয়েছিলাম। টাকা? বজরা ভ্রমণ? ওরে বাস, সুখের তো শেষ নেই। তোর বজরা ভ্রমণ আমি বের করছি, দাঁড়া। তুই আর একটা টাকাও পাবি না। যা, সামনে থেকে যা। ঠিক আছে বাবা। কি করি কিছুই বুঝতে পারছি না। বাবা টাকা না দিলে তো আমি বিপদে পড়ে যাব। বজরা ভ্রমণে যেতে পারবো না। দাদিমা, তুমি কি সত্যি ভূত হয়ে গেছো? তাহলে বাবাকে একটু আচ্ছা করে ধোলাই দিয়ে দাও। কিন্তু ব্যাপারটা কি আসলে? দাদিমার সেই গোপন ব্যাপারটাও তো পুরোটা সেদিন জানতে পারিনি।
দাদিমা, এখন তোমার কেমন লাগছে? আর কেমন লাগবে দাদু ভাই, আমার সময় হয়ে এসেছে। আমি খুব শীঘ্রই তোদের ছেড়ে চলে যাব। ছি দাদিমা, এসব কথা কেন বলছো বলো তো? আমি জানি তুমি খুব জলদি সুস্থ হয়ে যাবে। আমি আর সুস্থ হব না, এখান থেকে সৃষ্টিকর্তার কাছেই চলে যেতে হবে। আমার ছেলেটার মনে দয় এরপর আমি আর তুমি মিলে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। না রে দাদু ভাই, আমি আর সুস্থ হব না, আমার দিন শেষ। তুই শোন, তোকে একটা গোপন কথা বলি। শুরুতে ভেবেছিলাম আমার পরিবারের কাউকে এটা বলবো না, কিন্তু পরে ভেবে দেখলাম অন্তত একজনেই জানা উচিত সেটা। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, জানি এগুলোই আমার শেষ বাক্য। কি বলছো তুমি দাদিমা? হ্যাঁ বাছা, তুই শুনে রাখ, আমার জমানো টাকা আর গয়না আছে, আমার গোপন সঞ্চয়। সেগুলো কিন্তু কোনো অপকর্মে নয়, ভালো কাজে খরচ করতে চাই। সেগুলো একটা বিশেষ জায়গায় মাটিতে পোতা আছে। তুই আমি দাদিমা, দাদিমা, এই জায়গাটা ফাঁপা মনে হলো, কোনো গর্ত থাকলে থাকতে পারে। না জানি দাদিমা কি মনে করছে। দাদিমা, তুমি যেখানেই থাকো আমাকে ক্ষমা করো। টাকাগুলো পেলে আমি বজরা ভ্রমণ করতে পারবো। আমি কোনো নিরস জীবন কাটাতে চাই না। আমি আহ আহ আমি দাদিমা, তুমি তুমি সত্যি ফিরে এসেছো? আমাকে ক্ষমা করো, আমি আর কখনো তোমার তুমি তুমি রতন না, আমাদের পাহারাদার ছিলে? কালু, এবার মুখোশ খুলে ফেল, দাদাবাবুকে একটু চেহারাটা দেখা। কালু, তুমি কালো বুড়ি সেজে সবাইকে ভয় দেখাচ্ছিলে? হ্যাঁ বাবু, কি করব বলুন তো, আপনার বাপটা বড় খচ্চর যে। আমরা তো তোমার বুড়ি দাদির ভূতের ভয় ছড়িয়ে সব লোককে কাজ থেকে ভাগিয়ে আনতে চেয়েছিলাম। তারপর ভেবেছিলাম তোমাদের জমিদারিতে আমরা কাজ নেব, মোটা অঙ্কের মাইনে দাবি করব। হ্যাঁ, 3 জনের মাইনে তো আমি একাই নিতাম, কাজের লোক তো পাওয়া যেত না। জমিদার আমাদেরই বেশি টাকা দিয়ে রাখতে বাধ্য হতেন। কিন্তু এখন ভাবছি আমরা পরিকল্পনা বদলাবো। তোমার মতো শাঁসালো সওদা যখন পেয়েছি, তখন আবার সেই চাকর বাকরের কাজ করা পোষাবে না। হ্যাঁ, আর আমাদের কাজগুলো দেখো না, শুরুতে আমি কালো বুড়ি সাজতাম, গ্রামের লোকেদের ধোকা দিতাম। চাকরি হারানোর পর থেকে কালুও আমার সাথে যোগ দিল। ও এরপর কালো বুড়ি সাজা ধরল। ছ্যা ছ্যা, এসব মেয়ে লোকের শাড়ি পরে ঘুরঘুর করতে কার ভালো লাগে? তাই এবার ভাবছি অন্য কিছু করব। হ্যাঁ, এইবার যা করব তা হবে একদম আসল কাজ। আমরা তোমাকে দূরে, অনেক দূরে নিয়ে যাব। তোমার তো দেশ বিদেশ ঘোরার শখ, সেখানে নিয়ে তোমাকে আটকে রাখবো। আর তোমার জন্য জমিদারের কাছে মোটা টাকা আর সম্পত্তি মুক্তিপণ চাইবা। তোমরা তোমরা আমার সাথে এমন করো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের অনেক টাকা দেব। তোমাকে ছেড়ে দিয়ে আমরা আমাদের বিপদ ডেকে আনবো নাকি? তোমাকে বাগে যখন পেয়েছি, বাছাধন তোমাকে দিয়ে ভালো মতো ব্যবসা করে নেব। ঠিক বলেছিস রতন, এবার আমাদের ভাগ্য ফিরবে। আমরা রতন, ওটা ওটা কি? রাতে দেখা কালো বুড়ি। ওরে বাবারে, এ দেখছি সত্যি সেই কালো বুড়ি, জমিদারের মা। ওরে বাবারে, কালু পালা পালা, এটা সত্যিকারের ভূত। বাবারে, খেয়ে ফেলবে গো।
দাদিমা, আমাকে মেরো না। তুমি দেখো, আমি ঠিক বদলে যাব। ছোট সাহেব, আপনি ঠিক আছেন তো? সিধু কাকা, তুমি? ছোট সাহেব, এখান থেকে জলদি বেরিয়ে পড়তে হবে। আমি অনেক দিন ধরে কালো বুড়ির বেশ ধরে রাতে দেখা কালো বুড়িকে ধরার চেষ্টা করছিলাম। এর পেছনে যে মানুষের হাত আছে সেটা বুঝতে অনেক সময় লেগেছে। মা ঠাকুরন যেন আমায় ক্ষমা করেন। তার চেহারার মুখোশ বানিয়ে ব্যবহার করেছি। আসলে বড় হুজুরের ক্ষতি আর দেখতে পারছিলাম না। কিন্তু কাকা, বাবা কত খারাপ আচরণ করেছেন তোমার সাথে, আর সেই তুমি নাকি? কত বড় বিপদ হতে পারত তোমার। হুজুরের নুন খেয়েছি, তার বিপদ হতে দিতে পারি না ছোট সাহেব। আর দেরি করা ঠিক হবে না। আপনি নিরাপদে বাড়ি পৌঁছলেই আমি পঞ্চায়েতকে রতন আর কালুর ব্যাপারে সব বলবো। এখন চলুন। কোথায়? বাড়ি? না, আপনাকে একটা জিনিস দেয়ার আছে। এত টাকা আর গয়না? তাহলে এটাই কি দাদিমার সঞ্চয়? হ্যাঁ, এটাই আপনার দাদিমার সঞ্চয়। তিনি আমাকে খুব ভালোবাসতেন, বিশ্বাস করতেন। তাই আমাকে বলে গিয়েছিলেন টাকাটা কোথায় আছে। তিনি চেয়েছিলেন এই টাকা ভালো কাজে লাগুক। আপনি উত্তরাধিকার ছোট সাহেব, এটা আপনারই প্রাপ্য। এই নিন। সিধু কাকা, যেহেতু দাদিমা তোমাকে বলে গেছে, তাহলে তুমি বরং এর দায়িত্ব নাও। আমার মনে হয় সেটাই ভালো হবে। না ছোট সাহেব, আপনাদের নুন খেয়েছি, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। তবে আপনি তো আপনার দাদিমাকে অনেক ভালোবাসতেন, আর ইচ্ছে অনুযায়ী কাজ করবেন, আমি তাই আশা করি। আপনার দাদিমা আপনাকে আশীর্বাদ করবেন। আপনার দাদিমা আপনাকে অনেক ভালোবাসতেন। এই টাকা ভালো কাজে লাগালে তিনি খুব খুশি হবেন। চলুন ছোট সাহেব, আপনাকে পৌঁছে দিই। কি রে ছুটকি, ঘুমিয়ে কত বেলা করে ফেললাম। তুই কিছু খেয়েছিস? আমি পরে খাবো, আগে তুমি এগুলো ধরো। সে কখন থেকে এগুলো নিয়ে বসে আছি, তুমি ঘুমোচ্ছিলে বলে ডাকিনি। কি এগুলো? জানি না, জমিদারের ছেলে এসে দিয়ে গেল, একটা চিঠিও আছে। তাই? দেখি চিঠিটা। সিধু কাকা, থলিতে তোমার জন্য কিছু টাকা আর গয়না আছে। বাকি টাকা অনাথালয়ে দান করে দিয়েছি। আশা করি টাকাগুলো ভালো কাজে ব্যয় করতে পেরেছি। আর তোমার মতো নির্লোভী সাহসী মানুষের জন্যে সামান্য কিছু করতে পেরে আমার ভালো লাগছে। তোমাকে জানাতে চাই, আমি নতুন ব্যবসা শুরু করছি। তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে প্রতি মাসে উপযুক্ত পারিশ্রমিক পাবে। আশা করি আমাকে সাহায্য করবে। মা ঠাকুরন, দেখলেন তোমার নাতি শেষ পর্যন্ত বুঝেছে, সে বদলে গেছে। ছুটকি, আজ আমাদের বড় আনন্দের দিন। বাবা, তুমি আজ খুব খুশি তাই না? আমি খুব খুশি রে মা, খুব খুশি। এ কি, এই সাধু বাবা এখানে এসেছে কেন? এটা কি? এখানে কেন নিয়ে এসেছো বিক্রম? এই সাধু বাবাকে এখনই তাড়িয়ে দাও। এই সাধু বাবা একটা ভণ্ড। বলি, ও বোমা, কোথায় গেলে তুমি? এদিকে একটু এসো তো, তোমার তো কোনো দেখাই পাই না আমি। বলুন মা, কিছু দরকার আপনার? আমার দরকার নিয়ে তো তুমি কিছুই ভাবো না। বলি, ছেলেটা কোথায় গেল? ছেলেটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? আপনার ছেলে তো মাছ ধরতে গেছে। মাছ ধরতে গেছে মানে? এত রাতে কোথায় মাছ ধরতে গেছে? তুমি কিছু বলতে পারলে না? আমি তো যেতে বারণ করেছিলাম, বলেছিলাম এত রাতে মাছ ধরতে যাওয়ার দরকার নেই। কিন্তু আপনার ছেলে তো আমার কথা শোনে না, আপনি তো ভালোভাবেই জানেন।
তুমি একটাবার আমাকে ডাকতে পারতে, তা তো ডাকবে না। সব জায়গায় নিজে চালাকি না করতে পারলে তোমার ভালো লাগে না। এভাবে বলছেন কেন মা? আমি তো আর আপনার ছেলেকে জোর করে পাঠাইনি, আমি তো যেতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিলে তুমি যে আমার ছেলেটাকে যেতেই হলো? এখন যদি আমার ছেলেটার কোনো বিপদ আপদ হয়ে যায়? কিচ্ছু হবে না মা, আপনার ছেলে এর আগেও বহুবার রাতে মাছ ধরেছে, কিছুই হয়নি, আপনি চিন্তা করবেন না। মনে রেখো, আমার ছেলেটা বিপদে পড়লে তোমাকে আমি এই বাড়ি ছাড়া করব। যত সব। ধুর, আজকে অনেক রাত হয়ে গেল, আরও আগে বাড়িতে ফেরা উচিত ছিল। নিশ্চয়ই মা আজকে আমাকে অনেক বকাবকি করবে। ওরে বাবারে, এটা আবার কি? আরে ভয় পাসনি বাচ্চা, ভয় পাসনি। আমি সাধারণ মানুষ, আমাকে দেখে আবার ভয় পাচ্ছিস কেন রে? আপনি কে বুড়িমা? এত রাতেই জঙ্গলে কি করছেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর বলিস না বাবা, আমার গ্রাম তো সেই কত দূরে। সকালে রওনা দিয়েছি, এখনো পৌঁছাতে পারলাম না। কিন্তু আপনি কোথায় যাবেন এত রাতে? আরে আমি তো তোদের বাড়িতেই যাব। তুই আমাকে চিনতে পারলি না? আমি তো তোর মাসি হই। মাসি? কিন্তু আমার জানা মতে আমার তো কোনো মাসি নেই। আরে তুই আমাকে চিনবি কি করে? তোকে যখন কোলে নিয়েছিলাম তখন তো তুই এতটুকু। এখন আমাকে মনে থাকবে না সেটাই স্বাভাবিক। সেটা না হয় বুঝলাম, কিন্তু মায়ের মুখে আপনার কথা তো কখনো শুনিনি। শুনিসনি সেটা আমি কিভাবে বলবো বল বাছা? এখন আমাকে তোদের বাড়িতে নিয়ে চল, দেখবি তোর মা ঠিক চিনতে পারবে। ঠিক আছে চলুন, কি আর করার। আপনাকে এত রাতে এখানে তো আর একা রেখে যেতে পারি না। চলুন আমার সাথে। কিরে, তোর এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এত দেরি করে ফেরার কোনো মানে হয় বাকি? আর বলো না, মাছ ধরতে ধরতে সময় কোন দিক থেকে চলে গেল বুঝতেই পারলাম না। এরপর আর যেন কখনো দেখি না তোকে রাতে মাছ ধরতে যেতে। কখন কোন বিপদ হয়ে যায় কে জানে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা মানব। এখন বলো তো, তুমি এই মাসিকে চিনতে পেরেছো কিনা? হ্যাঁ তাই তো, তোর সাথে ইনি আবার কে? আমি তো এনাকে চিনি না, তুই আবার তাকে মাসি বলছিস? আরে তুমি চিনতে পারছো না? উনি তো বললো তুমি ওনাকে চিনতে পারবে, উনি আমার মাসি হয়। আরে তুই আমাকে চিনতে পারছিস না? সেই যে ছোটবেলায় তুই আর আমি একসাথে খেলাধুলা করতাম, কত গাছে চড়েছি, এখন তো সবকিছুই ভুলে গেছিস দেখছি। আরে তুই সেই ছোটবেলার সরলা নাকি? দেখেছিস, তোকে আমি একদম চিনতে পারিনি। বুড়ো হয়ে যাবার পর সবার চেহারাই বদলে যায়। হ্যাঁ রে, আমি সেই সরলা। তোর ছেলে তো আমাকে চিনতেই পারলো না, এখন দেখি তুইও চিনতে পারলি না। তোদের কি মনে রেখে আমি আবার কোনো ভুল করলাম নাকি? ধুর, কি সব বলছিস? ভুল করবি কেন? মনে রেখেছিস বলেই তো এত বছর পর আবার দেখা হলো। আয়, তুই ভেতরে আয়। কি গো, এতক্ষণে আসার সময় হলো তোমার? পুরো রাত পার করে দিলে মাছ ধরতে ধরতে। কি আর করব বলো, মাছ ধরা তো আমার নেশা। তুমি মাকে কেন বললে মাছ ধরার কথা? আমি তো তোমাকে বলতে বারণ করেছিলাম। আমার কি দোষ? সে নিজেই তো আমাকে ডেকে তোমার কথা জিজ্ঞাসা করলো, আমি কি মিথ্যে বলবো? নিশ্চয়ই তাহলে মা তোমাকে অনেক কথা শুনিয়েছে। তা নয় তো কি, তোমার মা তো শুধু আমাকেই দেখে, তোমাকে তো আর দেখে না। সারাদিন আমার সাথে ঝগড়া না করতে পারলে তোমার মায়ের পেটের ভাত হজম হয় না। কি আর করার বলো, মা এখন বুড়ো হয়ে গেছে, এখন শুধু চেঁচামেচি করে। একটু মানিয়ে গুছিয়ে নাও তুমি। শুধুমাত্র তোমার কারণেই আমি মানিয়ে গুছিয়ে নিচ্ছি, না হলে তোমার মা যে ব্যবহারগুলো করে ওগুলো মেনে এই বাড়িতে আমি কখনোই টিকতে পারতাম না। তুমি চিন্তা করো না,
আমি মাকে বুঝিয়ে বলবো যেন তোমার সাথে ঝগড়াঝাটি না করে। বাইরে আর কে এসেছে বলো তো? কারো যেন কথার আওয়াজ পেলাম। ওই তো মায়ের এক দূর সম্পর্কের বোন এসছে, বলতে পারো বান্ধবী, আমাদের সম্পর্কে মাসি হয়। এত রাতে তুমি ওই মহিলাকে কোথায় পেলে? আরে নদীর পাড়ে যা জঙ্গল আছে না, সেখানেই তো পেলাম। মহিলা আমার কাছে এসে বলল সে নাকি আমার মাসি হয়। এটা কোনো কথা? বড় হয়ে যাওয়ার পর তোমার চেহারা তো বদলে গেছে, তাহলে সে তোমাকে চিনল কিভাবে? তুমি তো তাকে চিনতে পারলে না। আমি কিছুই জানি না, তবে মা চিনতে পেরেছে। ওসব নিয়ে ঘেবো না, এখন ঘুমিয়ে পড়ো। এ কি, মাছগুলো কোথায় গেল? বৌমা আবার কোথাও সরিয়ে রেখেছে নাকি? বৌমা, আরে ও বৌমা, কোথায় গেলে তুমি? কি হলো মা, আপনি আবার ডাকাডাকি করছেন কেন? এবার আবার কি প্রয়োজন? আরে মাছগুলো তো পাচ্ছি না। মাছগুলো তুমি কোথাও সরিয়ে রেখেছো নাকি? আমি তো সকালে রান্নাঘরেই আসিনি, মাছগুলো সরাবো কিভাবে? তাহলে মাছগুলো কোথায় গেল? আমিও সরাইনি, তুমিও সরাওনি। আমি নিশ্চিত তুমি মিথ্যে কথা বলছো। মাছগুলো কোথায় রেখেছো সেটা তুমি বলো। আশ্চর্য, এতগুলো মাছ নিয়ে আমি কি করব? আর আমি তো বাড়িতেই আছি, সরিয়ে রাখবো কোথায়? নিশ্চয়ই তুমি মাছগুলো বিক্রি করেছো, না হয় বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছো। এই জন্যই বলেছি ছেলেটাকে গরিব ঘরের মেয়েকে বিয়ে করিস না। মাছ হারানো গেছে এর সাথে আমার বাবা গরিব কিনা সেটার কি সম্পর্ক? আপনি মিছে মিছে এখন আমাকে কথা শোনাচ্ছেন। আমি মিছিমিছি কথা শোনাচ্ছি তাই না? আজকে আসুক আমার ছেলে, এই মাছ কোথায় গেছে সেটা আমিও বের করব। ঠিক আছে, আপনি বের করেন, তাতে আমার অবশ্য কোনো সমস্যা নেই। আমিও দেখি ওই মাছ কোথা থেকে বের হয়। একি মা, আজকে শাকসবজি যে, গতরাতে আমি তো মাছ ধরে নিয়ে এসেছিলাম। মাছগুলো কোথায়? রান্নাবান্না করনি? মাছগুলো রান্না করব কি করে? তোর বউ তো মাছগুলো আগেই সরিয়ে রেখেছে। কি সব বলছো তুমি? আমার বউ মাছ সরিয়ে রেখেছে মানে? মাছ সরিয়ে রাখবে কেন? সেটা তুই তোর বউকেই জিজ্ঞাসা কর। আমি নিশ্চিত তোর বউ এই মাছ বিক্রি করে নিজের কাছে টাকাগুলো রেখে দিয়েছে, না হলে ওই মাছ বাপের বাড়িতে পাচার করেছে। তুমি পাগল হয়ে গেছো। গত রাতে ও আমার সাথেই ছিল, সকাল অবধিও ছিল। এর মাঝে ও মাছ কখন নিল, বিক্রি করলো কখন, আর বাপের বাড়িতে পাঠানোই বা কখন? সেসব কি আর তোকে দেখিয়ে দেখিয়ে করবে? চোরের অনেক পদ্ধতি জানা আছে চুরি করার। এসব কথা বলো না তো। ও চোর নয়, আমি নিশ্চিত ওই কাজ করেনি। আমার মনে হয় কোনো বিড়াল অথবা কুকুর এসে খেয়ে ফেলেছে। শোন, আমি বুড়ো হইনি সাধে। এই যে মাথার চুলগুলো দেখছিস, এগুলো বাতাসে পাকেনি। বিড়াল অথবা কুকুর খেলে মাছের কি অবস্থা হয় সেটা আমার জানা আছে। যাই হোক, বাদ দাও। এই মাছ নিয়ে আর ঝগড়াঝাটি বাড়ানোর কোনো প্রয়োজন নেই। মাছ আমি আবার ধরে নিয়ে আসবো। আরে বাবা, এত মাছ নিয়ে এসেছো? আজকে তো মজাই হবে। এত বড় বড় মাছ কত বছর হলো খাই না। হ্যাঁ মাসিমা, আজকে একটু বড় বড় মাছ পেয়েছি। এমন মাছ আমিও আগে ধরিনি। ভালোই হলো, তোমাদের বাড়িতে এসে নিত্য নতুন বড় বড় মাছ খেতে পারছি। তুমি একটা কাজ করো, মাছের এই ঝুড়িটা আমার কাছে দাও, আমি গিয়ে রান্নাঘরে রেখে আসি। আপনি আবার কাজ করবেন কেন? আপনি বুড়ো মানুষ, আপনি এসব কাজ করতে পারবেন না। আমি বরং কবিতাকেই ডাকি। আবার ওই মেয়েটাকে রাখতে যাবে কেন? সারাদিন মেয়েটা যে খাটাখাটনি করে, রাতে ওর একটু ঘুমের প্রয়োজন আছে। তোমার মা তো ওকে এক বিন্দু নিস্তার দেয় না। সেই সব কথা বাদ দিন, আপনাকে করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি।
আরে দাও তো বাপ, তোমাদের বাড়িতে আছি, খাচ্ছি, একটু কাজ করলে কিছু হবে না। আমি তো আর অন্য কাজ করছি না, গিয়ে শুধু রান্নাঘরে রেখে দেব। এত করে যখন বলছেন আমি আর না করি কিভাবে? ঠিক আছে, নিয়ে রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দিন ভালোভাবে। গত রাতে মাছ বিড়ালে না যেন কুকুরে খেয়ে ফেলেছিল। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি যাচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে ঘরে যাও। হে কি, আজও মাছগুলো নেই? বিক্রম যে বলল গত রাতে বড় বড় মাছ ধরে এনেছিল, মাছগুলো গেল কোথায়? আরে ও বৌমা! কি হলো বা, আজকে আবার ডাকাডাকি করছেন কেন? আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, মাছ কিন্তু আমি নেইনি। সকাল থেকে আমি আপনার সাথে কাজ করছি। তাহলে প্রতিদিন মাছগুলো যাচ্ছে কোথায়? তুমিও নিচ্ছ না, আমিও জানি না কোথায় মাছ। মাছগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে নাকি? আমি কিচ্ছু জানি না মাছগুলো কোথায় যাচ্ছে। বাড়ির ভেতরে ভুতুরে কাণ্ড সব হচ্ছে। এখন তো আমার রীতিমতো ভয় করছে। এটা ভুতুরে কাণ্ডই বটে, না হলে প্রতিদিন এমন মাছগুলো কোথায় যায়? বিড়াল কুকুরে খেলে আশেপাশে মাছের কাঁটা ছড়িয়ে থাকতো, তাও তো দেখি না। আমার তো মনে হয় চোরে এসে চুরি করে নিয়ে যাচ্ছে। এবার তো আমারও সেটাই মনে হচ্ছে, কেউ হয়তো চুপি চুপি আমাদের বাড়িতে ঢুকে রাতে মাছগুলো চুরি করে নিয়ে যায়। তাহলে এখন কি হবে? প্রতিদিন এমন মাছ চুরি করে নিয়ে গেলে তো বিপদ। আপনার ছেলে রাতে কত কষ্ট করে মাছগুলোকে ধরে। এবার আমরা দুজনে পাহারা দেব, দেখব রাতে ওই মাছগুলো কোথায় যায়। যদি চোর একটা বার ধরতে পারি না, তাহলে ওই চোরকে বড়শির মাথায় গেঁথে তারপর আমি মাছ ধরব। ঠিক আছে, তাহলে আজকে রাতে আপনার ছেলে মাছ ধরে আসার পর আপনি আর আমি লুকিয়ে থাকব। ঘুমাবেন না যেন। ঘুমাবো না কেন? আমার ছেলের এত কষ্ট এভাবে হাওয়ায় উড়ে যাবে সেটা আমি হতে দেব না। তুমিও তৈরি থেকো। কি হচ্ছে বলো তো বৌমা? এত রাত হয়ে গেল, তবুও তো আসার নাম নেই। তাহলে কি আজকে চোরে মাছ চুরি করতে আসবে না? অবশ্যই আসবে মা, আজকেও আপনার ছেলে বড় মাছ পেয়েছে। এই মাছের লোভে অবশ্যই আসবে। এ আবার এত রাতে এখানে কি করছে? কোনোভাবেও চোর নয় তো? কিন্তু উনি চুরি করে মাছগুলো নিয়ে যাচ্ছেই বা কোথায়? উনি তো প্রতিদিন আমাদের বাড়িতেই থাকছে। একটু অপেক্ষা করো, দেখিও কি করে। তারপর ওই মাছগুলো নিয়ে কোথায় যায় সেটাও দেখতে হবে। ওরে বাবারে, এটা আমি কি দেখছি গো? ও বৌমা, এটা তো মানুষ নয়, এটা তো সাক্ষাৎ ডাইনি। ওরে মা, আপনি এই ডাইনিটাকে আমাদের বাড়িতে থাকতে দিয়েছেন এতদিন? এই ডাইনির সাথে আমরা এক বাড়িতে ছিলাম। আমি তো বুঝিনি বৌমা, আমি তো ভেবেছিলাম আমার ছোটবেলার বান্ধবী হবে হয়তো। আমার প্রথমে সন্দেহ হয়েছিল, এত রাতে আপনার ছেলে কি সেই জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছে এই ডাইনিটা। কিন্তু এখন কি করব? এই ডাইনিকে তাড়াতে গেলে এই ডাইনি আমাদেরকে আস্ত গিলে খাবে। কিছু তো করতে হবে। এই ডাইনির সাথে এক বাড়িতে থাকা সম্ভব নয়। আপনার ছেলেকে জানাতে হবে সবটা। চলো এখন এখান থেকে চলে যাই আমরা। আমাদেরকে কোনোভাবে একবার দেখে ফেললে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো? তোমরা এত রাতে এত তাড়াহুড়ো করে এখানে, তাও আবার একসাথে? দেখো, এখন কিন্তু ঝগড়াঝাটির কোনো বিচার করতে পারবো না আমি। ওরে বাবারে, ঝগড়াঝাটি আমরা করিনি, আমরা তোকে একটা খবর দিতে এসেছি। আমাদেরকে বাঁচা বাপ। সে কি? আবার কি হলো তোমাদের? কি হয়েছে সবটা খোলাসা করে আমাকে বলো। ওই যে আমাদের বাড়িতে যেই বুড়িটা এসেছে, ও কোনো সাধারণ মানুষ নয়, ও হলো একটা ডাইনি। কি
কি সব বলছো তোমরা? ডাইনি হতে যাবে কেন? এই তো দিব্যি আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আরে মা ঠিক কথাই বলছে। আমি আর মা একটু আগেই দেখে এসেছি সবটা। আমাদের বাড়ির সমস্ত মাছ এই ডাইনিটা খেয়ে ফেলছে। এটা আবার কখনো সম্ভব নাকি? আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা হয়তো ভুল দেখেছো। দেখলেন মা, দেখলেন আপনার ছেলে কোনোভাবে বিশ্বাস করছে না। এবার আপনার যা করার আপনি করুন। আমাদের কথা বিশ্বাস করছিস না? এক চড়ে দাঁতগুলো সব ফেলে দেব, তারপর বিশ্বাস করবি। আমি আর বৌমা নিজের চোখে দেখে এসেছি, বুড়িটা ডাইনি রূপে এসে মাছগুলো কাঁচা গিলে খেয়েছে। তাহলে সত্যিই নাকি? এখন এই ডাইনির হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে? তুমি একটা কাজ করো, তুমি গিয়ে কোনো তান্ত্রিক অথবা সাধু বাবাকে কালকে ডেকে এনো, না হলে এই ডাইনির হাত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। বেশ, আমি সকাল হতেই কোনো সাধু বাবাকে নিয়ে আসব। তোমরা এখন এই বিষয় নিয়ে কিছু বলো না। বাবা বাবা, আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের সংসারকে বাঁচান। কি হয়েছে বাছা? আমাকে সমস্ত কিছু খুলে বল। তোরা কি কোনো বিপদে পড়েছিস? হ্যাঁ বাবা, সেদিন রাতে আমি মাছ ধরে বাড়িতে ফেরার সময় এক বৃদ্ধা মহিলা আমার মাসি পরিচয় দিয়ে আমার বাড়িতে ঢোকে। তারপর কি হয়েছে সেটা বল। কিন্তু সবশেষে দেখতে পেলাম সেই বৃদ্ধা মহিলা আসলে আমাদের কেউই হয় না। ওই বৃদ্ধা মহিলা একটা ডাইনি, মানুষের রূপ নিয়ে আমাদের বাড়িতে এসেছে মাছ খাওয়ার লোভে। তোরা কি বোকা নাকি? এত রাতে একটা মহিলা এসে তোকে মাসি পরিচয় দিল আর তুই বাড়িতে নিয়ে গেলি? এই রাত বিলেতে বন জঙ্গলে তোর মাসিরা ঘুরে বেড়ায় নাকি? আমরা তো বুঝতে পারিনি বাবা, আমাদেরকে বাঁচান। কবে না যেন এই ডাইনি আমাদেরকে এই কাঁচা গিলে ফেলে। ঠিক আছে, তোদেরকে এত চিন্তা করতে হবে না। আমাকে নিয়ে চল তোদের বাড়িতে, তারপর দেখি ওই ডাইনি কি করতে পারে। আপনি পারবেন তো বাবা? যে কোনো উপায়ে শুধুমাত্র আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন। অবশ্যই পারবো। ওই ডাইনি যতই শক্তিশালী হোক না কেন, আমার হাত থেকে রেহাই পাবে না। আমাকে নিয়ে চল। কোথায় কোথায় সেই ডাইনি? বেরিয়ে আয়। আজকে দেখি তোর কত বড় বুকের পাটা। সাহস থাকলে আমার সামনে এসে হাজির হ। এ কি? এই সাধু বাবা এখানে এসেছে কেন? এটা কি? এখানে কেন নিয়ে এসেছো বিক্রম? এই সাধু বাবাকে এখনই তাড়িয়ে দাও। এই সাধু বাবা একটা ভণ্ড। কে কাকে তাড়ায় সেটা তো পরে দেখা যাবে। সাধু বাবাকে আমি নিয়ে এসেছি কাজের জন্য। আমি ভণ্ড নাকি তুই ভণ্ড, সেটাই এখন পরিষ্কার হয়ে যাবে। তোর এত বড় সাহস যে মানুষের রূপ ধরে এই সংসারে এসে বসবাস করছিস। কি সব বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না, তাই না? তাহলে এই নে। তুই আমাকে বন্দী করবি? তোর এত বড় সাহস? আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। তোকে আমি ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা, না হলে আমার হাত থেকে তোর নিস্তার নেই। কত সাধুকে দেখলাম, কেউ আমার কিচ্ছু করতে পারল না, আর তুই করবি আমাকে বন্দী? বেশ, তাহলে এটাকে সামলা। ওরে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি আর এই বাড়িতে আসবো না। আমাকে ছেড়ে দে সাধু, আমাকে ছেড়ে দে। আপনি আমাদেরকে বাঁচালেন সাধু বাবা। আমরা তো ভেবেছিলাম এই ডাইনির হাত থেকে আমরা মুক্তি পাব না। সমস্ত বিপদ থেকে রেহাই পাওয়ার একটা না একটা পথ অবশ্যই থাকে।
তবে তোমাকে আমি বলে রাখছি, রাত বিরাতে আর কখনো মাছ ধরতে নদীতে যাবে না। ঠিক আছে বাবা, মাছ ধরাটা আমার নেশা, এই কারণেই আমি যেতাম, তবে আজকের পর থেকে আর কখনোই যাব না। আর একটা কাজ করবে, এই বোতলটা মাঝ নদীতে ফেলে দেবে, আর তোমাকে দুটো তাবিজ দিয়ে গেলাম। এই তাবিজের একটা তোমার সাথে সব সময় রাখবে, আর একটা ঘরের সামনে ঝুলিয়ে রাখবে। এতে কি হবে বাবা? যদি কখনো এই ডাইনি মুক্তি পায় তাহলে আবার পাগলামি করতে পারে। বিক্রম তো বাইরে যায়, এই তাবিজ থাকলে ওর আশেপাশে ঘেঁষতে পারবে না ওই ডাইনি, আর বাড়িতেও আসতে পারবে না বাড়ির সামনে টাঙিয়ে রাখা ওই তাবিজের জন্য। ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন, আমি পৌঁছে দিচ্ছি। কি হলো, আজকে তোমাদের ঝগড়াঝাটির আওয়াজ পাচ্ছি না কেন? প্রতিদিন সকালে তোমাদের ঝগড়া না শুনে তো ঘুম ভাঙে না। না বাবা, আর আমরা কখনো ঝগড়াঝাটি করব না। যে বিপদে পড়েছি তখন বুঝতে পেরেছি সংসারে মিল থাকা কতটা জরুরি। মা কিন্তু ঠিক কথাই বলেছে, আমরা আর ঝগড়াঝাটি কখনোই করব না। তবে বাবা সাবধান, আমাকে না জানিয়ে হলেও ওই নদীতে তুমি আর কখনো মাছ ধরতে যাবে না, এই বলে দিলাম। আমি আর যাব না, এই কান ধরেছি। একবার ওই ডাইনির হাত থেকে বেঁচে গেছি, আবার কোন ডাইনি এসে জুটে যাবে কে জানে। আমি তখনই বারবার করে বলেছিলাম বিক্রমকে, কিন্তু তখন বলল মা নাকি চিনতে পেরেছে। আর চেনা কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। এখনো আমার ভয়ে গা শিউরে ওঠে। এই ডাইনিটাকে নিয়ে এতটা দিন আমরা এক বাড়িতেই ছিলাম। যাক, এসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। যেই বিপদ এসেছিল সেই বিপদ কেটে গেছে, এখন দুজনে মিলেমিশে থাকবে, না হলে কিন্তু আবার বিপদে পড়ব আমরা।